এইচএসসি পরীক্ষার সকল ক্যান্ডিডেট আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অপরিচিতা গল্পের একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবতীয় সব কিছু পড়বো, পাশাপাশি টপ 65টা এমসিকিউ এখানে পড়বো। এই 65টা এমসিকিউ যদি আমরা পড়ে নিই তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি খুব ইজিলি কমপ্লিট করতে পারবা এবং হুবহু কমন পাবা। দেখো, অপরিচিত গল্প থেকে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, পুরো গল্প তো পড়া এখন সম্ভব না। আমরা কি করব, মেন গল্পটাকে বুঝতে হবে যে মেন কনসেপ্টটা কী গল্পের এবং কোথা থেকে প্রশ্ন আসছে, বিগত 15 বছরের মধ্যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কোন বছরে প্রশ্নগুলো রিপিট এসেছে। আমরা যদি বিগত 15 সালের প্রশ্নগুলোকে সঠিকভাবে পড়তে পারি তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই প্রশ্ন কমন পাওয়া যায়। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। তো আজকের এই ক্লাসটি মূলত যদি তুমি দেখো এসএসসি 26, 27 এবং 28 তিনটা ব্যাচে করতে পারো বা আদার্স ব্যাচটাও করতে পারো, কোনো সমস্যা নেই, কেননা গল্প কখনো চেঞ্জ হয় না, খালি নতুনভাবে ইনক্লুডেড হবে আবার কি 26-27 সালে যে প্রশ্নগুলো আসবে সেগুলো। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো ভাইয়া এখান থেকে আমরা কি পড়বো। অপরিচিত গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে মেন গল্পের মেন কনসেপ্ট পড়বো, মূল ভার্ব কি সেটা পড়বো এবং টপ এমসিকিউ যে প্রশ্ন আছে সেগুলো পড়বো, যেন এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক, যেভাবেই ঘুরিয়ে পেঁচে প্রশ্ন করুক না কেন আমরা যেন উত্তর করতে পারি এবং গল্পটা যেন আমাদের মুখের ডগায় অল টাইম থাকে। তো আমরা যদি খেয়াল করি, সর্বপ্রথম আমরা গল্পটাকে যদি একটু সংক্ষিপ্তভাবে পড়ি, অপরিচিত গল্প যেটা আছে এই গল্পটাকে আমি একটু সংক্ষিপ্তভাবে যদি পড়তে চাই তাহলে আমরা কীভাবে পড়বো। এখানে বলা হয়েছে অনুপম একজন ধনী পরিবারের ছেলে। গল্পের মধ্যে অনুপম যে ছিল সে একটা ধনী পরিবারের ছেলে ছিল, যার বাবা একজন ছিল কি ছিল, উকিল ছিলেন। ঠিক আছে, তো উকালতি করেই কিন্তু তার বাবা কি হয়েছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। ছোটবেলা থেকেই সে খুব আদরে বড় হয়েছে, মানে তাকে কোনো ধরনের কাজ করতে হয় না, খুব আদরে তিনি বড় হয়েছে। তাই সে একটু লাজুক, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। মানে ছোটকাল থেকে তাকে খুব আদরে মানুষ করা হয়েছে এবং পারিবারিক যে টেনশন এই ধরনের কোনো কিছু তাকে দেওয়া হয়নি, এমনকি বাজার ঘাট কোনো কিছু তাকে করতে বলা হয়নি। তাই সে এই বিষয়গুলোর সাথে অজ্ঞাত রয়েছে এবং সে নিজের যে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাও নিতে পারে না। সেই সিদ্ধান্তের জন্য তাকে কার উপরে নির্ভর করতে হয়, তার মামার উপরে, তাই না? তো এইটা হলো বিষয়। সবাই তাকে ভালো মানুষ বলে, কিন্তু আসলে তার জীবনের সব সিদ্ধান্তই নেয় তার মা আর মামা। তাহলে তার জীবনের সকল সিদ্ধান্ত নেয় কয়জন? দুইজন, সে এবং তার মামা। মজার ব্যাপার হলো মামা বয়সে অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড় হলেও সংসারে তার প্রভাব অনেক বেশি। তাহলে মামা কয় বছরের বড় এই কথাটা আমাদের জানতে হবে, যে অনুপমের মামা অনুপমের থেকে 6 বছরের বড়। অনুপমের মামা অনুপমের থেকে কত বছরের বড়? 6 বছরের বড় হলেও সংসারের সব দায়িত্ব কার? তার মামার কাছে, তাই না? মামার চিন্তাভাবনা খুব স্বার্থপর, মানে তার মামা হলো একটা স্বার্থপর কোয়ালিটির মানুষ, যেভাবেই হোক তার স্বার্থ অর্জন করতে হবে, এইটাই মেন। আমরা এই গল্পে দেখতে পারি যে সে কোনোভাবেই ঠকবেন না, সে কোনোভাবেই ঠকতে রাজি নয়। এমনকি বিয়ের মধ্যেও দেখা যায় কি শেকরা নিয়ে যায়। শেকরা নিয়ে কেন যায়? যেন গহনাতে কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেই জিনিসটা। মানে মামা অ্যাকচুয়ালি একটা স্বার্থপর কোয়ালিটির ক্যারেক্টার এই গল্পে। ওকে, বিয়ের ব্যাপারে সে চায় মেয়ের বাবার যেন টাকা থাকে, কিন্তু দিতে যেন অসুবিধা না হয়। তো এখানে বিষয় হলো সে যে বিয়ের, যখন অনুপমের বিয়ের কথা আসে তখন আসলে তার মামা আসলে ধনী পরিবারের যে মেয়ে তাদেরকে পছন্দ করে না, কিন্তু সে এমন একটা মানুষ চায় তার মানে আত্মীয় হিসাবে, যাদের কাছে টাকা কম থাকলেও দিতে কখনো দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, ধনী মানুষ তার পছন্দ না, কিন্তু তাদের কাছ থেকে যদি আমরা টাকা চাই সে যেন দিতে কখনো আপত্তি না করে, এই কথাটা কিন্তু তিনি চান। ওকে, আর মেয়েটা যেন মাথা নিচু করে তার বাড়িতে আসে, অর্থাৎ মেয়েটা সব সময় কখনোই গলা উঁচু করে কথা বলবে না। মেয়েটা যাবে একবারে মাথা নিচু করে, তাকে যত ধরনের অত্যাচারই করুক না কেন সে কখনো গলা উঁচু করে কোনো কথা বলবে না। এরকম মেয়েকেই অ্যাকচুয়ালি অনুপমের মামার পছন্দ। কার জন্য? অনুপমের জন্য। ওকে, এরপরে আমরা দ্বিতীয় পর্বে দেখতে পারি যে অনুপমের বন্ধু হরিশের পরামর্শে, হরিশ হলো একজন কি, হরিশ হলো একজন মজাদার বান্দা, হরিশ হলো একজন মজাদার এবং রসিক বান্দা, এবং হরিশের এই রসিকতার ইতে শম্ভুনাথ সেন, কার? শম্ভুনাথ সেন। দেখো, অনুপমের বন্ধু হরিশের পরামর্শে শম্ভুনাথ সেন নামের একজন ভদ্রলোকের 15 বছরের মেয়ে, তাহলে কল্যাণীর বয়স কত? এখানে মেয়ের নাম কি? কল্যাণী, সঙ্গে অনুপমের বিয়ের কথা ঠিক হয়। তাহলে কারকে? হরিশ
তার মামাকে রাজি করে বা অনুপমের মামাকে রাজি করে যে এমন একটা মেয়ে আছে যে কি অনেক সুন্দর বা মোটামুটি আপনার যে চাহিদাগুলো আছে, যে টাকা পয়সা দিতে কোনো আপত্তি করবে না, এরকম একটা মেয়ে আছে। তো দেখা যাচ্ছে মেয়ের বয়স যখন 15 হয় তখন কিন্তু এই যে তোমার অনুপমের যে মামা, সে কিন্তু আসলে কি হয়, সে একটু ক্ষুণ্ণ দৃষ্টি হয় এবং সে এটা নিয়ে একটু টেনশনে থাকে যে বিয়েটা করবে কিনা। কিন্তু যখন শোনে যে ইনার বিষয়ে বা শম্ভুনাথ সেনের বিষয়ে, তখন কিন্তু তিনি এই বিষয়টা কি হয়ে যায়, রাজি হয়ে যায়। এবং শম্ভুনাথ সেনের যে মেয়ে অর্থাৎ কল্যাণী, তার বয়স কত ছিল, তার বয়স হলো গল্পের মধ্যে ছিল 15 বছর বয়স। তার বয়স ছিল কত, 15 বছর বয়স। শম্ভুনাথ সেন খুব ধনী নন, কারণ তিনি পূর্বপুরুষের সম্পত্তি হারিয়েছেন। তিনি আগে অনেক জমিদারি ছিলেন, কিন্তু তার পূর্বপুরুষের যে সম্পত্তি ছিল সেটা নিয়ে এখন জমিদারি করা কঠিন বলেই তিনি তার যে মেন যে গ্রামটা ছিল সেই গ্রাম থেকে দূর শহরে এসে এক পাশে একটা সামঞ্জস্য বা নর্মাল যে পরিবারগুলো আছে, মধ্যবিত্ত যে বলি আমরা বা নিম্ন মধ্যবিত্ত, সেরকমভাবে কি করছে, বসবাস করছিল। ঠিক আছে, কিন্তু তিনি একজন সম্মানী এবং সজ্জন মানুষ। আচ্ছা, বিয়ের দিন আসতেই অনুপমের মামার সন্দেহ আর লোভ মাথা নাচা দেয়। তিনি বিয়ের আগেই কনের গহনা পরীক্ষা করতে চান। তো কি হয় যে এই যে অনুপমের যে মানে শ্বশুর, যে মানে হলো শম্ভুনাথ সেন একজন নিরস মানুষ, একবারে চুপচাপ, এবং তার যে অবস্থা, এবং বিয়েতে ঢোকার পরেই অনুপমের মামা দেখতে পায় যে বিশাল কোনো আয়োজন নাই। দেখে কি হয়, অনুপমের মামার মনটা ক্ষিন্ন হয়ে যায় এবং সে আসলে যা চাইছিল, যা ভাবছিল, সেই জিনিসটা হয় না। তাই সে ভাবে যদি আমাদেরকে এই যে গহনা নাম আছে বা আমাদের যৌতুকের বিষয়ে যে বিষয়গুলো আমাদের দিবেন সেগুলো যদি ঠকায়, তাই সে কী করে যায়, তার সাথে শেকটা নিয়ে যায় এবং সে চায় যে মেয়ের গায়ে যে গহনাগুলো আছে সেই গহনাগুলো সে আগেই পরীক্ষা করবে, যেন কোনোভাবেই সে ঠকে না। এবং এইটাই হলো এখানে কি হয়, লোভ নাড়াচাড়া দেয় এবং সে কী করে, পরীক্ষা করতে চান। এই জন্য একজন শেখরা বা সৈন্যকার নিয়ে আসেন। তার উদ্দেশ্য ছিল গহনাগুলো আসল কিনা তা যাচাই করা। 3 নম্বর প্যারায় বলা হয়েছে, এ প্রস্তাব শম্ভুনাথ সেনের কাছে খুবই অপমানজনক মনে হয়। ঠিক আছে, তিনি স্পষ্টভাবে বলেন মেয়ের সম্মান ও বিশ্বাস তার কাছে সোনাদানার চেয়েও বেশি মূল্যবান। তাহলে যেমনটা আমি বললাম যে আসলে একজন বাবার কাছে সবসময় তার মেয়ে হলো রাজকন্যা থাকে। একটা বাবার কাছে তার মেয়ে সবসময় কি থাকে, রাজকন্যা। সে বাবা সব জায়গায় যদিও মানে করে, কিন্তু তার মেয়ের মান সম্মান যাবে এমন কোনো কাজ কোনোভাবেই আসলে কখনোই করে না। তো শম্ভুনাথ বিষয় বা শম্ভুনাথ সেন যে তিনিও কিন্তু তার বিকল্প না। তাই 15 বছরের মেয়ে যে কল্যাণী আছে, তার যে বিয়ে হবে অনুপমের সাথে, এই জন্য সে যে গহনাগুলো দিয়েছিল সবগুলো কিন্তু খাঁটি ছিল। কিন্তু যখন তার মামা বলে যে আমরা এটাকে কি করব, আমরা এটাকে পরীক্ষা করতে চাই, আমরা এটাকে কি করতে চাই, পরীক্ষা করতে চাই, এটা আসলে শম্ভুনাথ সেনের মান এবং সম্মানে কি হয়, আঘাতপ্রাপ্ত হয় এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ অবশ্যই এটাতে বাধা দিবেন। তো তিনিও তাই করছেন। তাই তিনি সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেন। আসলে সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেন বলতে তখনও এখানে দেখা যাচ্ছে যে অনুপমের মামাকে বলে যে আসেন তাহলে আপনারা খেয়ে নেন। খাওয়ার পরে তাদেরকে বলে তাহলে কি গাড়ি ডেকে দিব, এই যে গাড়ি ডেকে দিব বা গাড়ি বলে দিব, এই কথার মাধ্যমে কিন্তু কি করে, বিয়েটা প্রত্যাখ্যান হয়ে যায়। ঠিক আছে, তো এটা অনুপম এবং অনুপমের মামার জন্য ছিল কি খুবই লজ্জাজনক একটি বিষয়। অনুপম তখনও কিছু বলতে পারে না, কারণ কেউ তার মতামত চায়নি। সে খুব অপমানিত এবং কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে। আসলে অনুপমকে যখন অনুপমকে জিজ্ঞাসা করা হয় যে বাবা তোমার মানে শম্ভুনাথ সেন অনুপমকে জিজ্ঞাসা করে, বাবা তোমার যে মামা আছে তিনি চাচ্ছেন যে আমার কন্যা বা তোমার যে হবু বউ বা কল্যাণী যিনি, তো তার গহনা চেক করতে, এই বিষয়ে তোমার মতামত কী? কিন্তু যখন অনুপম সেই বিষয়ে কোনো মতামত দেয়নি এবং মাথা নিচু করেছিল, তখনই আসলে শম্ভুনাথ সেন বুঝতে পেরেছে যে এই ছেলে আসলে একজন আত্মমর্যাদা সম্পন্ন লোক নয় এবং এর ব্যক্তিত্ব বোধ বলতে কোনো কিছু নেই। তো যেহেতু এর ব্যক্তিত্ব বোধ নেই, তাই প্রত্যাখ্যান করার সময় শম্ভুনাথ সেন বা অন্য কেউ আসলে অনুপমের কথা কখনোই কি হয়নি, ভাবেনি। আসলে এরকমই যে তোমার মধ্যে ব্যক্তিত্ব বোধ না থাকলে তোমাকে আসলে কেউ সেই দিক দিয়ে কী করবে না, গুরুত্ব দিবেন না। অনুপমের সাথে সেই ঘটনাই ঘটেছে। পরবর্তী আমরা দেখতে পারি এই অপমানের পরও আশ্চর্য ঘটনা ঘটে। ঠিক আছে, কী আশ্চর্য ঘটনা? অনুপমের মনে কল্যাণীর জন্য এক গভীর টান তৈরি হয়। মানে অনুপমের জন্য অনুপম যে আছে তা কল্যাণীকে আসলে ভালোবাসে বা মন থেকে আসলে চায়। ঠিক আছে, এবং চায় যে কল্যাণীকেই সে যেন বিয়ে করে। একটা গভীর টান, ওই যে হরিশের কথা
যে মেয়ে খাসা মেয়ে এটা, ঠিক আছে, ওই কথাটা আসলে অনুপমের মনে গেঁথে গেছে এবং বিয়ের আসর থেকে আসার পরে এই যেটাকে আরও গভীরভাবে কি হয়েছে, উৎসাহিত হয়েছে। আসলে এরকম হয়, মানে যে চলে যায় তারপরে আমাদের মনে হয় যে আহারে সে সুন্দর, বা সে থাকলে হয়তো বা আমাদের আরও ভালো হতো। তো এরকমই বিষয়। সে তো তোমার কি মেয়েটিকে ঠিক করে দেখেও নি, তার মানে অনুপম মেয়েটিকে সুন্দর করে বা ঠিক করে কিন্তু দেখেও নেই। শুধু বন্ধুর মুখে হরিশ, শুধু বন্ধুর মুখে শোনা কথা আর নিজের কল্পনার উপর ভর করে তার মানে ভালোবাসা জন্মায়। তার মানে কি, শুধুমাত্র হরিশ, যে আসলে হরিশ একজন অন্য লেভেলের লোক, তো তার যে কথা, সেই কথা থেকেই বুঝতে পারছে যে কল্যাণী আসলে কি লেভেলের সুন্দরী। এবং এই যে তার মনে এই যে বিয়ের একটা ঘটনা, এটা নিয়ে সে আসলে অনেক, একটা বিয়ে যখন একজনের বিয়ে ঠিক হয় তো অনেক ধরনের আমাদের পরিকল্পনা থাকে যে আমার বউ এই শাড়ি পরবে, বা আমি তাকে এই শাড়িতে নিয়ে আসবো, আমি তাকে কি করব, আমি তাকে গাড়িতে করে হুন্ডারে করে নিয়ে আসবো। তো এরকম বেশ কিছু পরিকল্পনা ছেলে এবং মেয়ে উভয়ের মনে জন্মায়। এখন তোমার যদি বিয়ে ঠিক হয়, দেখবো তোমারও কিন্তু অনেক স্বপ্ন থাকবে তোমার বউকে নিয়ে, আবার তোমার বউয়েরও অনেক স্বপ্ন থাকবে তোমাকে নিয়ে। তো এই যে স্বপ্নগুলো, এখানে যেরকম তোমার অনুপম ছিল, অনুপমের স্বপ্ন ছিল যে কল্যাণী বা তার বউ যে হবে তাকে লাল শাড়ি পরিয়ে তার বাড়িতে নিয়ে আসবে। তো এই বিষয়টা, এটা কিন্তু প্রশ্ন থাকে যে অনুপমের কল্পনায় কল্যাণীকে কোন শাড়ি পরার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে কি লাল শাড়ি। ওকে, তো এই কল্পনাগুলো তার মনে কি হয়, গেঁথে দেয় এবং ভর করেই তার মনে ভালোবাসার জন্মায়। সে অচেনা মেয়েটি তার মনে জায়গা করে নেয়। 1 বছর পর অনুপম শোনে কল্যাণী এখনও বিয়ে করেনি। এটা শুনে আসলে অনুপমের মনে একটা অন্য রকমের ফুর্তি জন্মায়। এখানে মেন যে বিষয়টা, যে অনুপম আসলে চায়নি যে কল্যাণীর কারোর সাথে বিয়ে হয়ে যাক এবং কল্যাণী যেন তার সাথেই বিয়ে হয়, এইটা সে চাচ্ছিল, ঠিক আছে। কিন্তু যখন সোমনাথ সেন সব কিছু ভেঙে দিছে, অনুপমের কিন্তু মনটা একটু খারাপ ছিল। কিন্তু যখন সে শুনতে পারলো যে কল্যাণী কি করেছে, মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হয় যে দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করা, এরকম একটা জিনিস করেছে এবং সে আর কখনো বিয়ে করবে না, তখন অনুপমের মনে একটা লাড্ডু ফুটে যায়, এখনও আমার চান্স হারায়নি, এখনও আমার চান্স আছে, যেহেতু সে বিয়ে করে নাই এখনও সে আমার হতে পারে। তো এই কারণে একদিন হঠাৎ করে একটা স্টেশনে সেই কল্যাণীর সাথে আবার কার কি, অনুপমের দেখা হয়, যেটা আমরা পরবর্তী ঘটনায় দেখতে পারি। এটা কখন হয়, 4 বছর পরে। কত বছর পরে, 4 বছর পরে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। এর সাথে দেখা হয় 4 বছর পরে। একদিন ট্রেন ভ্রমণের সময় অনুপম এবং তার মা একটি মিষ্টি কণ্ঠে শুনতে পায় গাড়িটির জায়গা আছে। পরদিন তারা জানতে পারে সেই কণ্ঠের মেয়েটি কল্যাণী। সে কি এখনও অবিবাহিত এবং নারী শিক্ষার কাজে কি নিজেকে নিয়োজিত করেছে। তখন অনুপম মামার প্রভাব থেকে নিজেকে মুক্ত করে। তো এখানে বিষয়টা হলো, সে স্টেশনে যায় এবং স্টেশনে যেয়ে কি করে, কল্যাণীর সাথে তার একটা সাক্ষাৎ হয় এবং কল্যাণী যখন দেখে, তারপরে কিন্তু অনুপম কি হয়, গাড়িতে ওঠার সময় দেখা যাচ্ছে যে তার একটা ক্যামেরা থাকে ছবি তোলার জন্য বা ফটোগ্রাফি তোলার জন্য, একটা কিন্তু ক্যামেরা থাকে। কিন্তু কল্যাণীকে দেখে যে মাল সামনে যে উঠাবে, মানে হয় না যে প্রথম ভালোবাসা এরকম কিছু একটা, তো আমরা প্রথম ভালোবাসাকে দেখে মনে করি সব কিছু হারিয়ে গেছে, আমাদের মাথায় কিছু নেই। তো কল্যাণী নিজে থেকে ওই বস্তাগুলোকে কিন্তু টেনে উঠাইছে এবং সে অনুপমকেও উঠাইছে এবং অনুপম এই বিষয়টা কিন্তু লজ্জাও বোধ করেছে। কিন্তু দুঃখজনক বিষয়ভাবে অনুপমের যে ক্যামেরাটা ছিল সেটা কিন্তু সেই স্টেশনেই পড়ে গেছে, কারণ অনুপম এখানে মুগ্ধ ছিল, তাই না। তো এই সময় তারপরে সে তার কল্যাণীর সাথে তেমনভাবে কথা বলতে পারে না। পরবর্তীতে সে জানতে পারে যে কল্যাণী এখনও বিবাহ করে নাই এবং সে মাতৃ আজ্ঞা পালন করছে, যে নারী শিক্ষার গুরুত্বের উপরে ভিত্তি করে সে কী করবে, তার জীবনকে আত্মত্যাগ করে দিয়েছে। এই কথাটা শোনা তার মাঝে কি হয়, তো এই কথার মাধ্যমে বা এই কথার পরে অনুপম তার যে মামার যে একটা প্রভাব তার মধ্যে ছিল, সেই প্রভাব থেকে সে নিজেকে মুক্ত করে। সে কল্যাণী ও তার বাবার কাছে গিয়ে আগের ঘটনার জন্য ক্ষমা চায়। এরপর সে কল্যাণীর কাছে সাহায্য করতে শুরু করে। তার মানে অনুপমের যে মামার যে একটা প্রভাব ছিল, যে তার যে ঠিক আছে, অনুপমের মামা যে তার পুরো সংসারের যে একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তকে সে অপেক্ষা করে সে কী করছে, সে নিজে থেকে সম্রাট সেনের কাছে গেছে যে আমাদের যা হয়েছে সেগুলো ভুল হয়েছে, আগে সব ভুলে যাই, আবার নতুনভাবে আসেন আমরা একটা সম্পর্কে গঠন করি। কিন্তু সোমনাথ সেন হয়তো বা তখন আসলে তার মেয়ে এটা করতে চায়নি, ঠিক আছে। কল্যাণী তখন অনুপমকে জানায় সে দেশ সেবার ব্রত নিয়েছে এবং মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হচ্ছে যে দেশ সেবা, ঠিক আছে, মাতৃ আজ্ঞার
কারণে বিয়ে করবে না। অনুপম এতে দুঃখ পেলেও আশা ছাড়ে না। আসলে কথা এটা, যতদিন আসো সিঙ্গেল চেষ্টা করব কোনো না কোনো দিন হবো তো তুমি আমার, নাকি? তো এইটাই কথা। তো অনুপমও তার বিকল্প নাই। সে কল্যাণীর পাশে থাকে একজন সহকারী হিসাবে, কোনো দাবি না করে, শুধু সেই অপরিচিতা হিসাবে তাকে পাশে পেয়ে জায়গা আছে, এই কথাটুকু শুনে সে মনে শান্তি পায়। এতে সে নিজের জীবনকে কি সার্থক মনে করেন। তো এই যে বিষয়টা, এটা হলো অনুপমের যে গল্পটার মেন যে থিম, সেই মেন থিমটা তো আমরা মেন থিমটা কমপ্লিট করে ফেলছি। এবার আমরা এখান থেকে দেখব যে এই গল্পটার মূল ভার্ব কি। ঠিক আছে, এই গল্পের মূল ভার্ব কি, কেননা মূল ভার্ব থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে অনুপম একজন ধনী পরিবারের ছেলে। যেমনটা আমি বললাম, সে ছোটবেলায় থেকেই অতিরিক্ত আদরে বড় হওয়ায় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। তার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তার মা এবং মামা, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। যিনি বয়সে সামান্য বড়, সেটা হলো 6 বছরের বড় হলেও অত্যন্ত স্বার্থপর তিনি। মামা বিয়ের ক্ষেত্রে এমন একজন মেয়ে চায় যার বাবার টাকা নেই কিন্তু দিতে অসুবিধা হবে না, এবং যে মাথা নিচু করে সবসময় শ্বশুরবাড়িতে আসবে। বন্ধুর পরামর্শে অনুপমের বিয়ে ঠিক হয় শম্ভুনাথের মেয়ে কল্যাণীর সঙ্গে। শম্ভুনাথ ধনী না হলেও সম্মানী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। বিয়ের দিন মামা তোমার কি সন্দেহের বয়সে কনের গহনা যাচাই করতে চাইলে শম্ভুনাথ সেন অপমানিত বোধ করেন। তিনি মেয়ের সম্মানকে গহনার চেয়ে বড় মনে করেন বলে বিয়ে ভেঙে দেয়। অনুপম কিছু বলার সুযোগ পায় না, বা সুযোগ না পেয়ে কষ্ট নিয়ে ফিরে আসে। তবুও কল্যাণীকে না দেখেও অনুপমের মনে তার প্রতি একটি গভীর টান জন্মায়। 1 বছর পর সে জানতে পারে কল্যাণী এখনও বিয়ে করেনি, এবং 4 বছর পরে ট্রেনে অনুপম এবং তার মায়ের সাথে এক মধুর কণ্ঠের শুনে চমকে ওঠে। পরে জানতে পারে সে কণ্ঠের মেয়েটি ছিল কল্যাণী। ঠিক আছে, সে নারী শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছে এবং বিয়ে করবে না বলে জানান। অনুপম মামার প্রভাব ছেড়ে কল্যাণীর পাশে থাকে, শুধু তার কাজে সাহায্য করেই সে জীবনের শান্তি এবং তৃপ্তি খুঁজে পায়। এই ছিল হলো মেন ঘটনা, যেটা আমাদের আগে আমরা মূল থিমটা পড়লাম, সেইটাই আসলে মূল ভার্ব। কারণ একটা গল্পের মূল যেই কাহিনী, সেটাকেই আমরা বলি কি মূল ভার্ব। তো আগের আর এটার মধ্যে খুব বেশি আহামরি কোনো পার্থক্য নাই। তো এর পরবর্তীতে আমরা অপরিচিতা যে গল্পটি রয়েছে, এই গল্পের মধ্যে বিগত 15 বছরের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো করব। এই এমসিকিউগুলো যদি করো, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কেননা মেন গল্প, মেন এমসিকিউ এগুলো যদি আমাদের করা থাকে, তাহলে বাংলাতে কমন আমরা শিওর পাবো, এটা নিঃসন্দেহে থাকতে পারি। তো চলো আমরা শুরু করি আমাদের যেই গল্পটা আছে। তো দেখো, এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা যদি এখানে খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আচ্ছা, উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শুধু কি তাই? আমরা যদি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেখি, তাহলে এই বিষয়টা আমরা আরও ভালো বুঝতে পারবো। বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে, এবং বাংলার ক্ষেত্রে সেটা হবে হলো 1268 বঙ্গাব্দে এবং 25শে বৈশাখ। এখন দুই রকমই থাকতে পারে, খ্রিস্টাব্দে বলছে তাই আমরা উত্তর দিলাম 1861 খ্রিস্টাব্দে। এখন বাংলাতে সেটা হলে কত? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তো এই যে ডেট দুইটা, এই দুইটা ডেটই মনে রাখতে হবে। এবং কোথায় জন্মগ্রহণ? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ওকে, তার মানে আমাদের এখানে উত্তরটা আসতেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7 মে। আর বাংলার ক্ষেত্রে কত? 1268। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করে? উত্তর হবে কি 7 মে। এটা হলো ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে 1861 খ্রিস্টাব্দের 7 মে, এবং বাংলার ক্ষেত্রে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কি করেন? জন্মগ্রহণ করেন। আর পরবর্তী প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কি? আমরা যদি এখানে দেখি, বলা হয়েছে তার পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম হলো সারদা দেবী। তাহলে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহর নাম কি? তো দুইটা প্রশ্নই আসে। তো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের মায়ের নাম হলো সারদা দেবী। ঠিক আছে, বিশ্বকবি অভিধয় সম্প্রসারিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচিতা। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর হলো সর্বপ্রথম ছোট গল্প রচনা করছে, বা ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার বাংলা ছোট গল্প হলো
শ্রেষ্ঠ শিল্পী। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কি? তো চলো আমরা দেখি। তো শ্রেষ্ঠ শিল্পী, তার লিখনীয় বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং সমুদয় ঘটেছে। তার ছোট গল্পের মধ্যে তোমার বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের মধ্যে সমতুল্য। বলা হয়েছে 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে তিনি ভিখারিণী গল্পের মাধ্যমে ছোট গল্প লেখা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটায়। তার মানে এইটা হলো তার প্রথম, যার গল্পের নাম হলো ভিখারিণী। ঠিক আছে, তাহলে কবে? 1284 বঙ্গাব্দে। 1284 বঙ্গাব্দে ভিখারিণী গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের রচনার অবকাশ ঘটে। তার মানে আমরা এখান থেকে উত্তর দিতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম হলো ভিখারিণী, যেটা 1284 বঙ্গাব্দে তোমার কি করা হয়? রচনা করা হয়। আর পরবর্তী প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্প রচনা করেন? এইমাত্র আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে, দেখো। ঠিক আছে, তো তিনি মাত্র 16 বছর বা 16 বছর বয়সে ভিখারিণী গল্পের মাধ্যমে তিনি কি করেন? ছোট গল্প লেখা শুরু করেন। তো এখানে আমি যদি দেখি এখানে 16 বছর বয়স কি আছে? এখানে অপশনে কিন্তু 16 বছর কোনো অপশন নাই। আচ্ছা, এরপরও তিনি বলা হয়েছে কি এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ তোমার কত 64টি দীর্ঘ 64টি বছর তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি গল্প রচনা করেন। তাহলে কত বছর? 64 বছর। দীর্ঘ 64 বছর ধরে তিনি টোটাল 95টি কি করেন? ছোট গল্প রচনা করেন। তাই উত্তর হবে কত? 64। আচ্ছা, তাহলে উত্তর হবে হলো 64 বছর। তিনি দীর্ঘ 64 বছরে টোটাল 95টি গল্প বা ছোট গল্প রচনা করেন। আর পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পের নাম কি? তো এখানে আমরা যদি দেখি এর বাহিরেও সে গল্প স্বল্প এবং লিপিকা তোমার কি করে? বন্ধ করে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হলো মুসলমানের গল্প। মুসলমানের গল্প। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প হলো মুসলমানের গল্প। আচ্ছা, এটাকে আমি একটু নিচে নিচ্ছে। তো উত্তর হবে কি এইটা। ঠিক আছে, মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পের নাম হলো মুসলমানের গল্প। আর পরবর্তী প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? তো এই ধরনের প্রশ্নগুলো খুব থাকে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার গল্পগ্রন্থ বা প্রবন্ধ রচনা। তো অবশ্যই এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে বলেছে পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করার কালীন রবীন্দ্রনাথ ছোট গল্পর তোমার স্বর্ণযুগ বলা হয়। তার মানে কুষ্টিয়াতে যখন তিনি থাকতেন তখনকে সেটাকে কি বলা হয়? স্বর্ণযুগ। সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময় বিশ্বজননী প্রকাশে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকের রচিত তোমার 20 শতকে, এখানে কথাটা মনে রাখতে হবে, তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি এবং গীতিময়তার স্থলে বাস্তবতার প্রাধান্য তোমার কি পেয়েছে? তাহলে 20 শতকে যে তিনি বাস্তবতার প্রাধান্য পেলেন। ঠিক আছে, কিসের বাস্তবতার প্রাধান্য পেলেন? 20 শতকে গিয়ে। গল্পকার হিসাবে তিনি যেমন বরেন্দ্র ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলো হলো প্রশ্ন কি ছিল? নিচের কোনটি তার উপন্যাস? আচ্ছা, এই উপন্যাসগুলো মনে রাখতে হবে। চোখের বালি তার একটা উপন্যাস, গৌড়া তার একটা উপন্যাস, চতুরঙ্গ তার একটা উপন্যাস, ঘরে বাহিরে তার একটা উপন্যাস, তারপর কি শেষের কবিতা তার একটা উপন্যাস। ওকে, তারপর হলো যোগাযোগ তার একটা উপন্যাস। তো বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ হলো চোখের বালি, গৌড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা এবং যোগাযোগ। আমরা যদি দেখি এখানের মধ্যে অপশন কোনটা আছে? আচ্ছা, এখানে আমরা যদি দেখি চোখের বালি কিন্তু অপশন আছে। ঠিক আছে, তার উপন্যাসের মধ্যে চোখের বালি। তার উপন্যাসগুলো কি ভালো করে মনে রাখতে হবে। তার উপন্যাস হলো চোখের বালি, গৌড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা এবং হলো যোগাযোগ। এই কয়টা উপন্যাসকে মনে রাখতে হবে। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ অসাংবাদিক। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হলো, নাটকের মধ্যে হলো রাজা, ঠিক আছে, তোমার অচলায়তন, তারপর হলো ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী। তো এইগুলো হলো তার হলো নাটক। তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে।
যে তার নাটক কোনগুলো, বিশেষ করে তার উপন্যাস কোনগুলো, এগুলো বেশি আসে। আমি বিগত সালের যদি প্রশ্ন বলি তাহলে তার যে উপন্যাস কোনগুলো এগুলো খুব বেশি আসছে, ঠিক আছে। তো এই তো মোটামুটি। আর যদি সর্বশেষ কথা বলি, তোমার 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট অথবা 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বাসন ঘটে বা তিনি আসলে পরলোক গমন করেন। ওকে, এই তো মোটামুটি শেষ। ওকে, রবীন্দ্রনাথের জীবনী শেষ, গল্প তো আমরা আগেই পড়ছি। এরপর শেষের কবিতা কোন ধরনের গল্প? শেষের কবিতা কোন ধরনের? আমরা কিন্তু এইমাত্র বললাম শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ, দেখো শেষের কবিতা। চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে এবং শেষের কবিতা, এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হলো কি উপন্যাস। তাহলে এগুলো কি? এটা হলো একটা উপন্যাস। এর পরবর্তী প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বঙ্গাব্দে 22 শ্রাবণ মৃত্যুবরণ করেন? আমরা এইমাত্র দেখলাম 1348 বঙ্গাব্দে, ঠিক আছে। 1348 বঙ্গাব্দে তিনি কি করেন? 22 শ্রাবণ মৃত্যুবরণ করেন, তাই তো নাকি? 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এর পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, ঘরেতে এলো না সে, তো সে তোমার কি ঘরেতে এলো না সে, তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ওকে, উদ্দীপকে অপরিচিত গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে, আসলে এইখানে আমি যদি কথা বলি, এখানে ওই যে তোমার অনুপম ছিল, অনুপমের যে ঘরে আসার কথা ছিল, কল্যাণের যে বিয়ে হয়ে আসার কথা ছিল, সেটা তো হয়নি, তাই না? তো বিয়ে হয়ে আসার যে একটা পরিকল্পনা ছিল, তার অনুপমের মনে কিন্তু অনেক ধরনের স্বপ্ন ছিল যে আমার বউ যে আছে সে লাল শাড়ি পরে আসবে। তো এই যে স্বপ্নটা, এটা তার পূরণ হয় নাই। তো এটাকে যদি আমরা বলতে পারি একটা সমবেদনা বিষয়, তো এইটাকে আমরা বলতে পারি হলো এটা একটা অপ্রাপ্তি বেদনা। এটা আমাদের কি একটা অপ্রাপ্তি বেদনার দিকটি প্রকাশ পেয়েছে, যে তার বিয়ে হতে যাও হয়নি, তার যে স্বপ্নগুলো ছিল পূরণ হতে যাও হয়নি, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা প্রশ্ন বলা হয়েছে, একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। তোমার বিত্তবান তোমার কি মোহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চ কর্মীদের শ্রমজীবীদেরকে সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিট দৃঢ়ভাবে বসে থাকা গৃহকর্মী হালিমা। আচ্ছা, প্রশ্ন হলো উদ্দীপকের হালিমা অপরিচিত গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? তো এখানে বিষয়টা হলো কোনো একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা কোনো একটা বিষয়ে যেটা হলো ভুল তার বিষয়ে প্রতিবাদ করা। এটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে যদি আমাদের যে মেন গল্প, সেখানে আমি যদি বলি কল্যাণীর সাথে প্রতিনিধিত্ব করে, কারণ কল্যাণী নিয়ত করছে যে যৌতুক প্রথার যে বিষয়টা, যৌতুক যে বিষয়টা ছিল এই হিসাবে সে আর বিয়ে করবে না, এবং দেশকে অর্থাৎ মাতৃ আজ্ঞা বলা হয়, দেশের জন্য সে তার কি জীবনকে আত্মোৎসর্গ করে দিয়েছে। তো এখানে আমরা হালিমার সাথে যাকে দেখতে পারি সেটা হলো কল্যাণী, ঠিক আছে। তারা দুজনই কি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা দুজনই, ঠিক আছে। ওকে, এর পরবর্তী প্রশ্ন, এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে, কথিতের দ্বারা কি বোঝানো হয়েছে? এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না তোমার কি গুণের হিসাবে। আসলে আমাদের জীবনটা খুবই ছোট। এখানে দেখো কি বলছে, এটা উত্তর হবে জীবনটা তুচ্ছ। আমাদের জীবনটা খুবই ছোট, তুচ্ছ। এই জীবনটা কোনো দিকে আসলে বড় না। আমাদের এরপরে পরকাল আছে, আখিরাত আছে। তো আখিরাতের হিসাবে কিন্তু ওইটা কিন্তু অনেক বড় একটা জীবন। তো আমাদের জীবন না বড় না ছোট। তো এটাকে আমরা বলি এটা একটা আমাদের জীবনটা হলো একটা তুচ্ছ জীবন। ওকে, একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে, এই সেম এটা আমি অলরেডি বললাম যে সেখানে ছাড়ে নেই, না ছাড়ার কারণে এটা প্রতিবাদ ছিল, হালিমা করেছিল। উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গ হলো, মানে এখানে মেন যে বিষয়টা সেটা হলো হালিমা প্রতিবাদ করেছিল, ঠিক আছে, এবং শ্রেণী বৈষম্য দূর করতে চেয়েছিল। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। যে হালিমা ছিল সে কী করে নেই, সে জায়গা থেকে ওঠে নাই, কারণ সে তার যেই মৌলিক যেই অধিকার সেই অধিকারে সে ছিল। এখন সে কী করছে, তার সেক্ষেত্রে যে বৈষম্য বিরোধী যে বিষয়টা সেটার বিরুদ্ধে সে কী করছে, প্রতিবাদ জানাইছে। তাই উত্তর হবে প্রতিবাদ এবং শ্রেণী বৈষম্য। ওকে, এরপরে প্রশ্ন, ঘরেতে এলো না সে, এই যে সেম আমি কিন্তু প্রথমেই বললাম, সে মনে তারই, এটা অনুপম যে ছিল অনুপমের বিষয়টা ছিল। উদ্দীপকে সে অপরিচিত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ঘরেতে এলো না সে, এটা হলো অ্যাকচুয়ালি অনুপম বলতেছে যে অনুপমের একটা স্বপ্ন ছিল যে কল্যাণী তার ঘরে আসবে এবং লাল শাড়ি পরে আসবে। তো এটা হলো এর মধ্যে হলো যে বেদনা, বা আমি যেমন প্রথমেই যেরকম বললাম যে এখানে আসলে তার জীবনের একটা বেদনাকে প্রকাশ পায়, এবং ঘরেতে এলো না সে বলতে এখানে কল্যাণীকে আসলে বোঝানো হচ্ছে।
ঠিক আছে, তাই উত্তরটা হলো গ নাম্বারটা, সেটা হলো কল্যাণী। ওকে, এর পরবর্তী, আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম, ঠিক আছে, উক্তিটি থেকে কি বোঝা যায়? অনুপম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অনুপম যেটা আছে, অনুপম হলো মাথা হেট করে চুপ করে বসেছিল তখন যখন হলো ওই যে কল্যাণীর যে গহনা ছিল সেই গহনাকে যখন কি করতে হবে, যে তার যে মামা সে হলো আগে পরীক্ষা করতে চাচ্ছে শেখরা দিয়ে, তখন শম্ভুনাথ সেন কিন্তু তাকে প্রশ্ন করেছিল, বাবা এই বিষয়ে তুমি কি বলো। তো তখন সে কিন্তু কী করেছিল, মাথা নত করেছিল। এটা অ্যাকচুয়ালি ব্যক্তিত্বহীন একটা কাজ, একটা ব্যক্তিত্বহীন কাজ, কারণ তোমার ব্যক্তিত্ব বোধ থাকলে বিয়ের আগে বা বিয়ের সময় তুমি এই কাজটা কখনোই করবে না। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে কি, উত্তরটা আসবে হলো ব্যক্তিত্বহীন এবং মেরুদণ্ডহীন লোক, সে উত্তর হবে 1 ও 3, যে এইখানে অনুপমের ব্যক্তিত্বহীন এবং মেরুদণ্ডহীনতা প্রকাশ পায়। এরপরে, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? এখানে অপরিচিত গল্পে কল্যাণী যে বিয়ে করবে না, এটার কারণ ছিল হলো তার যে আত্মমর্যাদা বোধ, যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে গেছে এবং তার যে নিজের যে একটা আত্মসম্মান বোধ ছিল, এই আত্মসম্মান বোধ থেকেই সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করে বা মাতৃআজ্ঞা করে যে সে দেশের জন্য কিছু করবে, যেখানে মেন বিষয়টা হলো সে বিয়ে না করার সিদ্ধান্তের কারণ হলো তার আত্মমর্যাদা বা আত্মসম্মান লুকিয়েছিল। এরপরে, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তকেই মামা কি আন্ডামান দ্বীপের অন্তর্ভুক্ত বলিয়া জানেন। আচ্ছা, অপরিচিত গল্পের এই উক্তি মামা চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো, অ্যাকচুয়ালি মামা কেমন, মামা হলো এই যে কূপমণ্ডুকতা, ঠিক আছে, মামা হলো কূপমণ্ডুকতা। আসলে সে হলো তোমার একটু মানে কইটু, যেটাকে আমরা বলি হলো কৌশলী এবং হলো লোভী বা স্বার্থপর মানুষ, ঠিক আছে, তার মামা হলো এই কোয়ালিটির বৈশিষ্ট্যের লোক ছিল। ওকে, কন্যার রূপগুণের বর্ণনায় বিনোদতা বলেছিলেন, তো বিনোদতা কি বলেছিলেন, যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, তো কথা এই দুইটাই বলেছিলেন, ঠিক আছে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। এটা কিন্তু বিনোদতা বা যে ছিল সে কিন্তু এই দুইটা কথাই বলছিল, যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। এর পরবর্তী প্রশ্নে আসা, যে গাছ সে ফুটিয়াছে সে গাছকে সে একবারেও অতিক্রম করিয়া উঠিয়াছে, এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? আচ্ছা, সেক্ষেত্রে হলো মার্জিত সুরুচি, এক্ষেত্রে হবে হলো মার্জিত সুরুচি, ঠিক আছে। ওকে, আর পরের প্রশ্ন আসো। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটা কার? উক্তিটা হলো শম্ভুনাথ সেনের। শম্ভুনাথ সেন যখন তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে এবং খাওয়ার পর যখন তার মামা বললে তাহলে চলেন আমরা শুভ কাজটা কমপ্লিট করি, তখন শম্ভুনাথ সেন কিন্তু বিয়ে প্রত্যাখ্যান করার সময় এই কথাটা বলছিল যে ঠাট্টার সম্পর্কটাকে আর এগিয়ে নিতে চাচ্ছি না, তো আপনাদের জন্য কি গাড়ি বলে দিব, এই কথার মাধ্যমে কিন্তু তাদের বিয়েটাকে কি প্রত্যাখ্যান বা ভাঙ্গা হয়েছিল। ওকে, কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করত? উত্তর হবে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল এবং মুকুল ফলের সাথে তুলনা করত, শিমুল ফুল এবং মুকুল ফলের সাথে কি করত, তুলনা করতেন হলো পণ্ডিত মশাই। তো বাবার মোটা টাকা যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসলো, পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রীতিকে বিয়ে করে আনলো। উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পে অনুপমের চরিত্রের সাথে বিয়ে ভাঙতো না? অ্যাকচুয়ালি এখানে হলো ব্যক্তিত্ব বোধ যদি থাকতো, ঠিক আছে, এখানে যেই তোমার আছে সবুজ আছে, সবুজের যখন দেখলো যে একটা সাধারণ যৌতুকের জন্য আমার বিয়েটা ভেঙে যাচ্ছে, তখন সে কি করছে, তার আত্মমর্যাদা বোধ এবং নিজের যে ব্যক্তিত্ব বোধ ছিল এই ব্যক্তিত্ব বোধের কারণে সে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিল যে আমি যৌতুক ছাড়াই বিয়ে করব, কিন্তু যেই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি অনুপম নিতে পারেনি, যেখানে অনুপমের ব্যক্তিত্ববোধ এবং মেরুদণ্ডহীনতার প্রকাশ পেয়েছিল, তার মানে এখানে মেন বিষয় হলো ব্যক্তিত্ববোধতার কারণেই অনুপমের বিয়েটা ভেঙেছিল। এর পরবর্তী প্রশ্ন তোমার কি, ছাত্রী সুশিক্ষিত এবং আত্মনির্ভরশীল নারী, বিয়ের পর শ্বশুর এবং শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়, শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, ঠিক আছে, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিত গল্পের সঙ্গে উদ্দীপকের স্বার্থের বৈষম্য কোথায়? এখানে বৈষম্যের জন্য কথা বলে সেগুলো আপোষহীনতা।
এখানে হলো সাত্রে যে আছে সে কিন্তু খুব অনায়াসেই যখন তার শ্বশুর শাশুড়ি বললো যে চাকরি ছেড়ে দাও সে কিন্তু ছেড়ে দিল, কিন্তু অন্যদিকে অনুপমের যে গল্প সেখানে কল্যাণী যে ছিল সে কিন্তু তার আত্মমর্যাদা বোধ এবং আত্মসম্মানের থেকে কিন্তু সরেনি এবং বলছে যে সে বিয়ে করবে না এবং তাকে কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত রাজি করানো যায় নাই। তো এই দুজনের মধ্যে যে বিষয়টা ছিল সেটা হলো আপোষহীনতা। ওকে, এর পরবর্তী প্রশ্ন, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে এখানে অপরিচিত গল্পের কাকে বোঝানো হচ্ছে? উত্তর হবে মামাকে। ঠিক আছে, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, এখানে তিনি বলতে বোঝানো হচ্ছে মামাকে। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়ে না করার কারণ কি ছিল? অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? সেক্ষেত্রে উত্তর হবে আত্মমর্যাদা সম্পন্ন। ঠিক আছে, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল হলো আত্মমর্যাদাবোধ। অনুপম তার মামাকে ফুগলুর বালি বলার কারণ কি? ঠিক আছে, অনুপম তার মামাকে ফুগলুর বালি বলার কারণ তিনি পরিবারের সর্বময় কর্তা। ঠিক আছে, ফুগলুর বাড়ি যেরকম পুরো সমস্ত জিনিসকে নিজের মধ্যে অগ্রসর করে নেয় বা নিজের মধ্যে নিয়ে নেয়, সেমভাবে অনুপমের পুরো সংসারকে তার মামা নিজের মধ্যে নিয়ে নিয়েছে, যার কারণে অনুপম বলেছিল যে এই ফুগলুর বালি থেকে কোনো কিছু উদ্ধার করাই কঠিন। ওকে, এরপরে অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক কে? উত্তর হবে তার মামা। ঠিক আছে, অপরিচিত গল্পে তার আসল অভিভাবক ছিল তার মামা। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ, আমার ভুলে ভরা বাগান নে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, তোমার কি সান্ত্বনায় আঙ্গুলে দেখো পরগাছা আমারে। ওকে, বলা হয়েছে কবিতাটির সাথে অপরিচিত গল্পের কোন বৈশিষ্ট্য রয়েছে? তো এখানে অ্যাকচুয়ালি যদি আমি বলি, এখানে হলো বিরহ বেদনার যে বিষয়টা সেটা। ঠিক আছে, কারণ এখানে বলা হয়েছে যে সে কি তার মনে অনেক ধরনেরই আছে বা অনেক কিছু রেখেছে, তার ভুলে ভরা বাগানের মধ্যে অনেক কিছু রেখেছে, তো সেখানেই আসলে আসতে বলা হয়েছে, কিন্তু পরগাছা হিসাবে আমাকে রেখে গেছে, যেরকমভাবে অনুপমকে তোমার শেষ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে, এটাই। ওকে, এরপরে অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরিচিত গল্পটি প্রথম সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এরপরে অধিক বয়স হওয়া সত্ত্বেও, অধিক না এখানে প্রশ্ন হওয়া উচিত অল্প বয়স হওয়া সত্ত্বেও, অল্প বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল? তার কারণ ছিল হলো কি পণের টাকার প্রতি লোভ, বাবা মায়ের একমাত্র সন্তান বলে। ঠিক আছে, উত্তর হবে 1 ও 2। স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে ওঠে? স্টেশনে ক্যামেরা বা ফটোগ্রাফির যে ক্যামেরা সেটাকে ফেলে রেখেই তোমার কি হয়, অনুপম ট্রেনে চড়ে। এরপরে সে নিজের চারদিকে সকলের চেয়েও অধিক রজনীগন্ধার শুভ মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া সে গাছ ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এটা কে? এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেও এখানে আমি যদি দেখি, ঠিক আছে, তো এটা কে ছিল? এটা ছিল হলো তোমার কি কল্যাণী। এখানে বেশ কিছু অপশন আছে, উত্তর হবে কি কল্যাণী। এর পরবর্তীতে জ্বালিয়া রেখেছি মনের প্রদীপ, তোমার কি আমার ভুল ভরা বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, তোমার কি সন্ন্যার আঙ্গুলে দেখা পরগাছা আমারে। উদ্দীপকে অপরিচিত গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে। তো কি প্রকাশিত হয়েছে? 1 অনুশোচনা এবং অনুনয়ন। উত্তর হবে 1 ও 3। তারপর কি দজ্ঞ যজ্ঞ শব্দের অর্থ কি? দজ্ঞ বা দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষ যজ্ঞ শব্দের অর্থ হলো হট্টগোল করা। অপরিচিত গল্পে তোমার কি রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? তো অপরিচিত গল্পে রেল টিকিটকারী 2টি টিকিট ঝুলিয়েছিলেন। কয়টি? 2টি। অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? শেখরা নিয়ে যাওয়ার কারণ হলো বিশ্বাসের অভাব। ঠিক আছে, অনুপমের মামার সাথে শেখরা নিয়ে যাওয়ার কারণ হলো মামার মধ্যে বিশ্বাসের অভাব ছিল। অপরিচিত গল্পে উদ্দীপকের ফুল্গু নদীর বৈশিষ্ট্য কি ছিল? ফুল্গু নদী হলো আসলে একটা ভারতের একটি নদী, যেটা হলো আত্মসলীলা বা অন্তঃসলীলা একটা নদী। ঠিক আছে, যেটা ভারতে অবস্থিত। তারপরে অপরিচিত গল্পটি কার তোমার কি জবানিতে লেখা? তো অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা।
অপরিচিত গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? উত্তর হবে লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্তে কোনটি? অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত হলো যখন তোমার কি করা হয়, এই যে সোমনাথের কন্যা সম্পাদনে অসম্মতি করে, এইটাই হলো শীর্ষ। যে অপরিচিত গল্পের মেন বিষয়টাই ছিল যৌতুক প্রথার বিরুদ্ধে কিছু করা। তো এই সময়টা যখন এই কথাটার মাধ্যমে সোমনাথ সেন তার সন্তানকে যৌতুকের বিরুদ্ধে আর বিয়ে দেয় না, তখনই আসলে মেন কাহিনীর মেন কনসেপ্ট আসে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? অনুপমের মাথা, ওই যে যেই সময়টা আসলে বলা হয়েছিল যে আমার মেয়ের গহনা পরীক্ষা করতে চায় তোমার মামা, এই বিষয়ে তোমার মতামত কি, সেখানে অনুপম কিন্তু নিজের মাথা হেট করে রেখেছিল। এর কারণ হলো দুইটা, এক মেরুনহীনতা আর দুই ব্যক্তিত্ববোধহীনতা। এটা কখন করেছিল? তখন করেছিল যখন মামা গহনা পরীক্ষা করতে চায়, যখন মামা গহনা পরীক্ষা করতে চায়। শেষের কবিতা কি? শেষের কবিতা হলো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটা একটা উপন্যাস। শেষের কবিতা একটি উপন্যাস যেটা 1929 সালে সর্বপ্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। অপরিচিত গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বুঝিয়েছে? তো এখানে মাতৃআজ্ঞা বোঝানো হয়েছে তোমার কি নারী শিক্ষার ব্রত, সরি এখানে একটু মিস্টেক গেছে, উত্তর হবে হলো নারী শিক্ষার ব্রত, ঠিক আছে, বা দেশ সেবায় আত্মনিয়োগ এটা আমরা বলতে পারি, বাট নারী শিক্ষার ব্রত এটাই সঠিক মনে হচ্ছে। অপরিচিত গল্পের কল্যাণী মাতৃআজ্ঞা বলতে বোঝানো হচ্ছে হলো তোমার কি নারী শিক্ষার ব্রত গ্রহণ করছিল, এটাও সঠিক। আবার যদি বলি দেশ সেবার আত্মনিয়োগ, এটা মোটামুটি অ্যাভারেজ সঠিক, একবারে ফুল না আংশিক সঠিক, বাট এটা অ্যাকচুয়ালি সঠিক, ঠিক আছে, কারণ ওখানে বলেছিল যে তিনি নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে, ভাব সম্প্রসারণের কিন্তু এই কথাটা ক্লিয়ারলি বলা আছে। ওকে, সানাই, ঢোল, কষে এই তিন প্রকার বাদ্যযন্ত্র তোমার সৃষ্টি ঐক্যতান বাদ্যকে কি বলা হয়? উত্তর হবে তোমার রসন চরকি। এটাকে আমরা বইয়ে দেখতে পারি, এখানে বেশ লাস্টের দিকে বেশ কিছু জিনিস আছে বইয়ে, এগুলো তোমরা এখান থেকে লাস্টের থেকে অবশ্যই দেখে নিবা, কেননা মনে রাখবা যে তোমাদের বাংলা যে প্রশ্ন সেটা মেন বইয়ের প্রশ্ন তো বাইরে তো আসবে না, এটা তো 100%, ঠিক আছে, বাংলা মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। এখন আমাদের কাজ হলো তোমাদের মেন বইগুলো ভালো করে কনসেপ্ট করে বুঝিয়ে দেওয়া, বিগত সালের সব প্রশ্ন উত্তর করে দেওয়া। একটা শিক্ষার্থী যদি এই কটা কাজ করে নেয় বাংলার ক্ষেত্রে, আমার মনে হয় না যে বাংলার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা আছে, ঠিক আছে। এখানে দেখা যায় আমি শেষের যে কথাগুলো যেমন এখানে আছে তোমার ফলের মতো গুটিয়ার অর্থ কী, তারপর মুকুলের কথা, যদি আমি আপাতত এটা দেখাতে আনি নেই, আমি আনছিলাম তোমাদের এইটা দেখানো করে। দক্ষ যজ্ঞ আছে যে তোমার এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবো তোমরা, এখানে দেখো তোমার কি রসন চৌকি কোথায় গেল, এত দূর চলে গেছে দেখছো, আচ্ছা আমি এখানে তোমাকে নিয়ে আসি। তো এই যে রসন চৌকি এটি ওখানেই তুমি পাবা, তো এখান থেকে একটু পড়ে নিবা। যে কানপুরের কথা বলছে, ভারতের একটি শহর। তারপর হলো তোমার কি ঐক্যতান আছে, মঞ্জুরি আছে, ঠিক আছে। তো কি আছে এখানে এরকম করতেছে হালকা, আজা বাবা আজা, এই যে, ঠিক আছে। তাই যে রসন চরকি বলতে বোঝানো হয় তোমার কি সানাই, ঢোল, কাশি এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্টি ঐকতান বাদ, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি রসন চরকি। তো শব্দার্থ কিছু পড়তে হবে আমাদেরকে, তো অবশ্যই শব্দার্থগুলো পড়তে হবে, খেয়ালে রাখবা। ওকে, তার পরবর্তী প্রশ্ন আসি। তার পরবর্তী প্রশ্ন হলো অপরিচিত গল্পে সরস রসনার গুণ আছে কার? তো সরস রসনার গুণ আছে হলো হরিশের, ঠিক আছে। সরস রসিকের গুণ আছে কার? হরিশের। তারপর অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোথায়? সেটা হলো মৃত্যু, কারণ অনুপমের বাবা তার যে সম্পদ উকালতি করে ইনকাম করেছিল সেটাকে অবকাশ বা সেটাকে ভোগ করার সময় পায়নি, তার আগেই তার মৃত্যু হয়েছিল। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? অনুপমের মামার ধনীর বাড়ির কন্যা পছন্দ নয়। অনুপমের মামার কি ধনীর বাড়ির কন্যা পছন্দ নয়, কিন্তু টাকা দিতে পারতে হবে। অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? অপরিচিত গল্পে কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। তারপর তব চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ সেনের প্রত্যাখ্যান, মানে বিয়ে ভেঙে দিয়েছে। তাতে কি হয়েছে? বিয়ে ভেঙে দিয়েছে, এই বিষয়টা কি হয়েছে? প্রকাশিত হয়েছে। কোন ঘটনা অনুপমের মন পুলকের আবেশে ভরে যায়? সেক্ষেত্রে উত্তর হবে বিয়ে না করতে কল্যাণীর প্রাণ। এই বিষয়টা শুনেই কিন্তু ওর মনে একটু লাড্ডু ফোটে আর কি, ঠিক আছে। ওকে, আর পরবর্তী অপরিচিত গল্পে সোমনাথ সেনের পেশা কি ছিল? ও অপরিচিত গল্পে সোমনাথ ছিল হলো একজন ডাক্তার, চেনে?
যিনি একজন জমিদার এবং ডাক্তার। তো এই ছিল অপরিচিত গল্পের মেন এমসিকিউ 50টা। তো এইভাবে আমরা প্রত্যেকটা গল্পের 50 বা 60টা করে এমসিকিউ দিচ্ছি। তোমরা যদি এই এমসিকিউগুলো পড়ে নাও এবং আমাদের প্রত্যেকটা যে ভিডিও যেই বিষয়গুলো তোমাদের দেখাচ্ছে সেগুলো যদি ভালো করে নাও, আমার মনে হয় না তোমাদের আর কিছু করার প্রয়োজন আছে। তো বাংলা ছাড়াও বাকি ক্লাসগুলো খুব ইজিলি পেয়ে যাবে। এছাড়া আমাদের প্রিমিয়াম কোর্স যারা এখন পর্যন্ত তোমরা করনি, এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের যে pathshalapro.com যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং কোর্স বিষয়ে বিস্তারিত জানার জন্য নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের এই যে কম্বো প্যাকেজগুলো খুব ইজিলি নিতে পারো। বাংলার জন্য আমি যদি বলি, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মাত্র 500 টাকায়। এটা শুধু বাংলা প্রথম এবং দ্বিতীয় রেকর্ডেড ভার্সন থাকবে। ইভিআই কম্বো কোর্সে তোমাকে পড়তে হবে 2000, ইংলিশ ফার্স্ট সেকেন্ড অ্যাডভান্স টেকনোলজি সহ ইউজ করা আছে, যেটা 1299 টাকা পড়বে। আর তথ্য প্রযুক্তি একবারে বেসিক থেকে যা যা দরকার অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আছে 1299 টাকা। এছাড়াও বাকি কোর্সগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরা লঞ্চ করে দেবো। তোমরা যারা এখন পর্যন্ত এই কোর্সগুলো নেওনি, তোমরা চাইলে এই কোর্সগুলো নিতে পারো। সর্বোপরি কথা, সবাইকে ভালো থাকো, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা সুন্দর হোক। আসসালামু আলাইকুম।